আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুলকে নিয়ে। 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহটা চলে। প্রায় 1 বছর ধরে এই বিদ্রোহটা হয়। এই বিদ্রোহটা সাঁওতালরা কেন করে এবং এই বিদ্রোহটার পরিণাম কি হয় এবং কারা কারা এই বিদ্রোহে যোগদান করে, সবকিছুই এই ভিডিওটাতে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। সাঁওতালরা বসবাস করে ছোটনাগপুর, পালামৌ, মানভূম, রাঁচি, হাজারিবাগ, বীরভূম, বাঁকুড়া ও মেদিনীপুর বিস্তৃত বনভূমি অঞ্চলে। চিরস্থায়ী বন্দোবস্তের পর সাঁওতালরা সেই জায়গাটাকে ত্যাগ করে তারা চলে আসে মেদিনীপুরে এবং তারা মেদিনীপুরের বনে বসবাস করতে শুরু করে। তারা যে অঞ্চলটাতে বসবাস করত সেটা ছিল রাজমহলের পার্শ্ববর্তী অঞ্চল এবং তারা যে জায়গাটাতে বসবাস করত সেটা ছিল একটা বনভূমি এবং পাহাড়ের পার্শ্ববর্তী ভূমিগুলো বা পাহাড়ের পার্শ্ববর্তী দেশ, এবং যার আরেকটা নাম রয়েছে যাকে বলা হয় দামিনী কৈকোহি। সাঁওতালরা যখন এই মেদিনীপুরে বসবাস করা শুরু করলো তখনও সাঁওতালদের উপর অত্যাচার শুরু করলো এই ব্রিটিশরা। তারপরে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে 1855 খ্রিস্টাব্দে একটা বিদ্রোহ ঘোষণা করে, যে বিদ্রোহটার নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালরা কেন বিদ্রোহ করে তার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা এখন বর্তমান সময়ে ডিসকাসিং করব, যে সাঁওতালরা কেন ব্রিটিশদের প্রতি বিদ্রোহ করলো। ফার্স্ট যেটা কারণ সেটা হলো সাঁওতালরা যে রয়েছে বনের যে পতিত জমিগুলো রয়েছে বা যেগুলো জমি এমনি পড়ে রয়েছে সেই জমিগুলোকে তারা উদ্ধার করলো এবং সেখানে চাষবাস শুরু করলো। ব্রিটিশরা তাদের কাছ থেকে সেই জমিগুলো চাষ করারও কর বা ট্যাক্স নিচ্ছিল, তাও আবার প্রচুর পরিমাণে। তাদের কাছ থেকে তো ভূমি কর নিচ্ছিলই, কিন্তু তাদের কাছে আরো বিভিন্ন রকমের ভারী রকমের কর চাপানো হলো। 3 নাম্বার যেটা, ব্যবসায়ী এবং মহাজনরা যে রয়েছে সাঁওতালদের কাছ থেকে প্রচুর পরিমাণে সুদ আদায় করে ও বিভিন্নভাবে ঠকাতো। 4 নাম্বার যেটা ফ্যাক্ট সেটা হলো রেলপথ তৈরির কাজে সাঁওতালদের নিযুক্ত করা হতো, কিন্তু তাদেরকে কোনো মজুরি দেওয়া হতো না। ধরো এরকম যে তুমি কোনো একটা জায়গায় তোমাকে কাজ করতে নিয়ে গেল কেউ, যে তোমাকে বললো সেখানে 1000 টাকা পার ডে দিবে, কিন্তু সেই টাকাটা তোমাকে দিল না, তাহলে তোমার মনটা কিরকম লাগবে বা তোমার তার প্রতি কি ফিলিং অনুভব হবে। তো সেই জন্যই সাঁওতালরা বলতে পারো যে তাদের প্রতি বিদ্রোহ করে। আরো কিছু কারণ রয়েছে। 5 নাম্বার যেটা কারণ সেটা ভারতের যে প্রথাগত আইন বা বলতে পারো বিচার ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে বাতিল করে দিয়ে সাঁওতালদের বিরুদ্ধে ব্রিটিশদের যে কঠোর আইন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটা নিযুক্ত করা হয়। সাঁওতালরা একটু বোকা টাইপের ছিল তখনকার দিনে। তাদেরকে বলা হতো যে তোমরা নগদ রাজস্ব কর দাও, এবং তারা যখন নগদ রাজস্ব কর দিতে যেত তাদেরকে বিভিন্ন প্রকার ভাবে ঠকানো হতো এবং তাদের কাছ থেকে বেশি কর আদায় করা হতো এবং তাদেরকে ঋণে ফেলে দিত। এরপর তারা তাদের যে নিজস্ব তাদের বা সাঁওতালদের যে জমিগুলো ছিল সেগুলোকে তারা কি করতো, তাদের নিজস্ব করে নিত। 7 নাম্বার যেটা কারণ সেটা হলো খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদেরকে তাদের ধর্ম পরিবর্তন করাচ্ছিল এবং তাদেরকে খ্রিস্টানে পরিণত করছিল। 8 নাম্বার যেটা কারণ সেটা হলো নীলকর সাহেবরা যে রয়েছে সাঁওতালদেরকে নীল চাষ করার জন্য বাধ্য করে। এখন আমরা আলোচনা করি সাঁওতাল বিদ্রোহে কারা কারা নিযুক্ত ছিলেন এবং এদের নেতা কে ছিলেন, এবং এখানে কি মহিলা এবং পুরুষরা মিলে আক্রমণ করেছিল এবং সাঁওতালদের হাতিয়ার কি ছিল বা অস্ত্র কি ছিল সেই সম্পর্কে এখন আমরা আলোচনা করি। সাঁওতাল বিদ্রোহের যে মূল নেতা ছিল তারা ছিল 2 জন, সিধু এবং কানু। সাঁওতাল বিদ্রোহে সব প্রকার বা সব বয়সের মানুষেরাই বলতে পারো, নারীরাও ছিল পুরুষেরাও ছিল, দুজনেই যুক্ত ছিল এবং সকল বয়সের যে সাঁওতালরা ছিল তারা এই বিদ্রোহে যুক্ত হয়েছিল। এবং এই সাঁওতাল বিদ্রোহে খালি সাঁওতালরা নয়, আরো বিভিন্ন রকমের উপজাতিরা, ধরো কামার, কুমোর, গোয়ালা, তাঁতি, ডোম আরো প্রভৃতি সম্প্রদায়ের যে মানুষরা ছিল তারা এই বিদ্রোহে যোগদান করেন। সাঁওতালদের যে অস্ত্র ছিল বা হাতিয়ার ছিল সেগুলো ছিল শুধুমাত্র তীর ধনুষ, কিন্তু ব্রিটিশদের হাতিয়ার ছিল আধুনিক হাতিয়ার। তার জন্যই সাঁওতালরা হেরে যায় এই ব্রিটিশদের কাছে। 1857 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই বিদ্রোহটা শেষ হয়ে যায় এবং প্রায় সাঁওতালদের 23,000 জন সৈন্যকে বা বলতে পারো 23,000 জন সাঁওতালকে নির্মমভাবে হত্যা করা হয়। এই সাঁওতাল বিদ্রোহটার ফলে কি কি পরিবর্তন হয়েছে সেই সম্পর্কেও একটু আলোচনা করা যায়। এই সাঁওতাল বিদ্রোহটার আরো 2টা নাম রয়েছে, একটা বলা হয় মহাবিদ্রোহ
আরেকটা বলা হয় স্বাধীনতা সংগ্রামও নাম দিয়েছেন কিছু কিছু ঐতিহাসিক। আর এই সাঁওতাল বিদ্রোহটার আরেকটা যেটা মূল নাম রয়েছে সেটা হলো সাঁওতাল হুল। সাঁওতাল হুল মানে কি? হুল কথাটার অর্থ হচ্ছে বিদ্রোহ। তো সাঁওতাল বিদ্রোহ আরেকটা নাম হলো সাঁওতাল হুল। সাঁওতালরা বিদ্রোহ করার পর কি কি পরিবর্তন আসে? ফার্স্ট যেটা পরিবর্তন আসে সেটা হলো সাঁওতালদের প্রতি যে ব্রিটিশরা যে প্রচুর পরিমাণে কর নিত বা ট্যাক্স লাগাতো, সেই ট্যাক্সটা যে রয়েছে সেই ট্যাক্সটাকে কমানো হয়েছে, অনেকটাই কমানো হয়েছিল। নাম্বার যেটা, সাঁওতালদের একটা পৃথক উপজাতি বা অন্য একটা উপজাতির কি দেওয়া হয়, ট্যাগ দেওয়া হয় বলতে পারো, বা উপাধি দেওয়া হয়। তাদের জন্য একটা জেলা গঠন করা হয়, সাঁওতাল পরগনা, এবং সরকার তাদের যে জেলাটা রয়েছে সেই জেলায় ব্রিটিশ আইন কার্যকর হবে না। 4 নাম্বার যেটা, সেটা হলো সাঁওতালদের যে এলাকা রয়েছে সেই এলাকায় বাঙালি মহাজন বা ব্রিটিশরা কোনো এন্ট্রি নাই বা তারা সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু এখানে খ্রিস্টান মিশনারিরা যে রয়েছে তারা প্রবেশ করতে পারবে এবং তারা তাদের ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু সেটা আর জোরপূর্বক নয় বা জোর ভাবে না বা বল প্রয়োগ করে নয়, সেটা তারা বোঝাবে, আন্ডারস্ট্যান্ডিং করবে, তাদেরকে ব্রেন ওয়াশ করবে ধ্রুব রাডের মতো। সাঁওতালদের যে এর আগুন রয়েছে সেই আগুনটা নিম্ন বর্গের যে হিন্দুরা রয়েছে তাদের কাছেও সেই আগুনটা পৌঁছে যায়। এটাই ছিল সাঁওতাল বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল, এবং সাঁওতাল বিদ্রোহে কারা কারা যোগদান করেছিল বলতে পারো। গাইস, আমাদের যে ব্লগিং ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাতে অতি শীঘ্রই আমরা 500 সাবস্ক্রাইবার বা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চলেছি। তো যদি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার মেইন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং আমার ইনস্টাগ্রাম আইডি রমিত বর্মন 01 সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটাকেও তোমরা ফলো করতে পারো, এবং এই ভিডিওটাতেও কমেন্ট করো এবং লাইক করো। প্রায় এই ভিডিওটাতে 20টা লাইকের টার্গেট রাখলাম, তো আশা করি আপনারা 20টা লাইক করে দিবেন।